পড়ন্ত বিকেল, একটু আগে তেজে উত্তপ্ত সূর্যটা ঠেস দিয়েছে পশ্চিমে। অম্বরে তখন পাখিদের ঘরে ফেরার গান, কানে লাগছে ওদের পাখা ঝাপটানো পরিচ্ছন্ন আওয়াজ। সে যদি বারান্দায় বসে, চোখ মুখ থমথমে গোমরা, পুরো বাড়ি ভরে গিয়েছে লোকজনে, গমগমে রমরমে দশা। অন্য সময় হলে সে যদি ভালো লাগতো, আনন্দ হতো, কিন্তু আজকে একটু মন টানছে না এসবে। আমি এখনও বাড়ি ফিরিনি, অথচ রাত 8টা। বরের বাড়ির উদ্দেশ্যে ওদের রওনা দেওয়ার কথা। আজ আরিশা, অব্র আন্টি বদল। আগামী 5 দিন চলবে এই বিয়ের অনুষ্ঠান, কিন্তু যার মেয়ে তার খোঁজ নেই। এই নিয়ে শুধু সেজতি নয়, আরিশা কম হম্বতম্বি করেনি। তবে তার সকল দাপাদাপি মায়ের সাথে। এই তো খানিকক্ষণ মুনারার সাথে এক দফা চাপা চিল্লাচিল্লি করে গেল। সে যদি শুনতে পেয়েছে কিছু কিছু। আরিশা রেগে মেগে বলে বসেছে, বাবা না এলে সে বিয়েই করবে না। সে যদি তখন দুপাশে মাথা নাড়ল। এটা যে কথা ওর জানা, বিয়েও করবেই, বরং এক পায়ে লাফাতে লাফাতে যাবে। সে যদি কিছু ভালো লাগছে না। এক বাবা না থাকলেই যেন চারপাশ শোনো। আচ্ছা, কি এমন ব্যস্ততা পড়ল ওনার? বাড়ি ভর্তি এত মেহমান, শুনেও না আসার মতো কি এমন কারণ? ওখানে এদিকে কলও ধরছে না আমির। মুনারা স্বামীর সঠিক হদিস জানে না, আর চিন্তাটা এখানেই। মানুষটা ঠিক আছে তো? বিপদ হয়নি তো কোনো? সে যদি বসেছে বসার ঘরের বারান্দায়, এখান থেকে বাড়ির মেইন গেট দেখা যায়। এগোই তো কত লোক, চেনা সব স্বজনরা। ছোট বাচ্চারা খেলছে, কিন্তু যার অপেক্ষায় সে আসছে না শুধু। সে যদি ফোঁস করে শার্ট ঝাড়ল, উঠে বসতেই ধরবে, তখনই গেটের বাইকে শব্দ শোনা যায়। চকিতে ফিরল, পিঠে কালো ব্যাগ, মাথা হেলমেট পরে আমিরকে দেখতেই সবেগে হাসি ফুটল ঠোঁটে। সে যদি ছুটতে ধরল, পেছন থেকে ডাকছিল আরিশা। সে যদি শোন, সে যদি থামে, ফিরেছে হই হই করে বলে, বাবা এসেছে। আরিশা বলল, রুম থেকে দেখেছি, একটু আগে কথা হয়েছিল ফোনে। তুই একটু আমার সাথে আয়। সে যদি একবার সদর দরজায় চোখ বোলায়, ভাবল বাবা এসে ফ্রেশ হোক, ততক্ষণে আরিশার কথা শুনে আসবে। বোনের পিছনে গেল, তাই ঘরে ঢুকতে দেখল বিছানার ওপর সব জুয়েলারি মেলে রাখা। আরিশা বিভ্রান্ত কণ্ঠে বলল, আজকে প্রোগ্রামে কোনটা পরব বুঝতে পারছি না, একটা পছন্দ করে দে না আমায়। সে যদি চোখ মুখ কুচকাল অমনি। এই ফালতু কাজের জন্য এভাবে ডাকে কেউ? কোথায় ভাবলো গিয়ে বাবাকে জড়িয়ে ধরবে। ওকে মূর্তিমান দেখে আরিশা তাকাতা দেয়। কিরে, বেছে দে একটা। সে যদি ছোট্ট শ্বাস ফেলে বলল, বাবার কাছে যাচ্ছি। আমি তো যাব, বাবা ফ্রেশ হোক একটু। দেখ 7টা বাজে, আমি কখন তৈরি হব বল? ও বাড়িতে কত মানুষ থাকবে, আমাকে দেখবে, একটু সুন্দর না লাগলে কিভাবে হবে? বোনের কাঁদো কাঁদো চেহারা মন গেল। সে যদি বিছানায় এসে মনোযোগ দিয়ে একটা জলজলে পাথরের নেকলেস বেছে দিল। এরপর ব্যস্ত ভঙ্গিতে যেতে নিলে আরিশা বলল, আমি যাব তো? সে যদি আয় বলি বেরিয়ে যায়। আরিশা এক কদম এগোতে গেল, ফোন বাজল। স্ক্রিনে লাইফলাইন লিখে সেভকৃত অভ্র নম্বর ভাসছে। মেয়েটা জ্বরসূচক শব্দ তুলে জিভে। এবার চাইল সে যদি যাওয়ার দিকে, বিদিষ্ট হয়ে কল রিসিভ করে ছাড়ি মারল, তুমি ফোন করার আর সময় পাও না? সে যদি চটপটে পায়ে বাবা মায়ের ঘরের সামনে যায়। হুলস্থুল বাদিয়ে ঢুকতে গেলেই ধাক্কা খেল কাঠের সঙ্গে। কিছু ভরকালো ও দরজা ভিতর থেকে লাগানো দেখে অবাক হয়েছে। এই সময় দরজা লাগানো কেন? আজ অবধি শুতে যাওয়ার আগে বাবা মায়ের ঘরে আটকানো দেখেনি। তাছাড়া আমির ফিরলেও বা কেবল। ওদের না ডেকে কথাবার্তা না বলে কি বিশ্রাম নেবে? সে যদি ভাবল এত দূরের পথ পাড়ি দিয়ে হয়তো খুব ক্লান্ত বাবা, তাহলে বরং বিশ্রামই নিক। তার চিন্তা ভাবনার মধ্যে ভিতর থেকে আমিরের গলার স্বর এলো, বাচনভঙ্গি উগ্রীব। সে যদি খটকা লাগলো কেমন। শুনবে না করে একরকম কৌতূহলে পিষ্ট হয় মনোযোগ দিয়ে। এত এই আলমারির চাবি আমার কাছে থাকবে, কেউ যেন হাত না দেয়। কিন্তু এত টাকা কোথায় পেলে তুমি? আমি চাপা কণ্ঠে বলল, আস্তে কথা বলতে পারছো না? বাড়িতে লোকজন গিজগিজ করছে, কেউ শুনে নিলে কি হবে? মোনারা বললেন, আচ্ছা ঠিক আছে, আর শোনো, টাকার কথা যেন মেয়েরাও না জানে। ঠিক আছে, মোনারা বিভ্রান্তর কণ্ঠে বললেন, ওরা জানলে কি হবে? এত প্রশ্ন করছো কেন? যা বলছি শোনো।
এই থাক থেকে তোমার জিনিসপত্র অন্য পাশে নিয়ে যাও, এই দিকটা লক করে রাখবো আমি। সে যদি আর শোনার আগ্রহ পেল না, সরে গেল দূর থেকে। যে কথা বাবা তাদের বলতে চায় না সেসব এভাবে শোনার মতো অভদ্রতা সে নয়। তবে মাথায় একটা কথা ঘুরতে থাকে, সে স্পষ্ট টাকার কথা শুনেছে, নিশ্চয় অনেক টাকা হবে, না হলে এত সিকিউরিটি দিয়ে রাখবে বা কেন বাবা? হিসেব মেলাতে গেল, এত টাকাই বা কোথায় পেলেন তিনি? হঠাৎ আরিশার সামনে পড়ল, ওকে দেখেই শুধালো, বাবা কোথায়? রুমে বিশ্রাম নিচ্ছে। যাসনি? না, পড়ে যাব। তাহলে বরং আমিও পড়ে যাই, তুই এখন আমার রুমে চল। সে যদি ধীরুক্তি করেনি, বোনের হাত ধরে চলে এলো ঘরে। আরিশা ওকে বিছানায় বসালো, মেলে বসলো তার সাজগোজের নকশার বিবরণ। সে যদি তখন অন্যমনস্ক, ইদানিং আমিরের হাবভাব ভীষণ ভাবায় ওকে, কেমন যেন অন্যরকম লাগে বাবাকে। চাইলেও বোঝা যায় না, ধরা যায় না মনির কথা। এতগুলো কথার পিঠে ও নির্বাক ভাবমূর্তিতে ভুরু কোটে আরিশা, ঝাঁকিয়ে ডাকে, এই সে যদি, কি হলো? কই কিছু না। আরিশার সন্দেহান কণ্ঠে বলো, তোর কি হয়েছে বলতো? এমন মুখ কালো করে রেখেছিস কেন? কোথায় আমার মুখ কালো? আমি কি কিছু বুঝি না? আচ্ছা, প্রোগ্রাম করার জন্য নতুন জামা হয়নি বলে মন খারাপ? সে যদি হেসে ফেললো এবার। ও কি নাদান বাচ্চা যে জামা হয়নি বলে মন খারাপ করবে? আরে না বাবা, কি যে বলি। থাক, আর বলা দরকার নেই, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি আর অব্র শপিংয়ে প্রত্যেকটা দিন তোকে কিছু না কিছু জোর করলাম। অব্র একবার ড্রেস চুজ করে তোর হাতেও ধরিয়ে দিল, তাও তুই নিলি না, নিজে কিছু কিনলি না, আম্মু নিতে বলল তাও না। তোর মূল সমস্যাটা কি? সেই দিন ওভাবে বলা রাগ করেছিস? যদি মাথা নাড়ল দুদিকে, বোঝালো না। কিন্তু আরিশা দমেনি, বোনের গাল ছুঁয়ে বলল, রাগ করিস না বোন, তখন সত্যি বুঝতে পারিনি যে ওই জিনিসগুলো কে পাঠিয়েছে, তুই জানিস না। বুঝলো কি বিপক্ষে যেতাম? আর না, ওসব আলমারিতে আমার অনেক ড্রেস পরে আছে, একটা পরে নে ওখান থেকে। আরিশা প্রতিবাদ করলো, না কেন? ওখানে কত নামি দামি গেস্ট আসবে বলতো, তাই তোকেও একটা ভালো এক্সপেন্সিভ ড্রেস পরতে হবে। আমাদের আবার এক্সপেন্সিভ? যার সাধ্য আছে তাই পরবো। কপাট রাগ দেখালো আরিশা, বেশি কথা বলবি না। বিয়ে আমার, শ্বশুরবাড়ি আমার, আমি যা বলবো তুই তাই করবি। আচ্ছা, এরকম জামা এখন কি আকাশ থেকে পড়বে আপু? আকাশ থেকে পরার কি দরকার? বাড়িতে তো আছে, তুই ওই গাউনটা পর যেটা পার্সেলে এসেছিল। সে যদি বিস্ময় হয়ে বলল, মাথা খারাপ তোর? কে না কে পাঠিয়েছে চিনি না যাই না, আর তা দেওয়া জামা পরে নেব? আরিশার নিরুদ্বেগ, আরে তাতে হয়েছেটা কি? সে তো আর দেখতে আসবে না। সে যদি মুখ ঘুরিয়ে অনীহ কণ্ঠে বলল, না, অজানা লোকের দেওয়া কোনো জিনিস ব্যবহার করা ঠিক না। আরিশা তার থুতমিটা নিজের দিকে ফিরিয়ে বলল, বেশি বুঝিস না, আমি তোর থেকে 2 বছরের বড়, তাই আমি 2 গুণ ভালো জানি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হাতে মাত্র 1 ঘন্টা আছে, এরই মধ্যে একটা ভালো ড্রেস কোথায় পাবি তুই? অনলাইনে অর্ডার করলেও এত ফাস্ট ডেলিভারি কে দেবে? একদম পুরানো জামা কাপড় পরে যাবি না বলে দিলাম। সে যদি পাল্টা জবাব দেওয়ার পূর্বেই দরজা টোকা পড়ল। দুজন একসঙ্গে চাইল সেদিকে। আমি দাঁড়িয়ে, মেয়েরা ফিরতেই ঠোঁট বিস্তর হাসি ঝুলে 2 হাত বাড়িয়ে ধরল সামনে। অমনি লুটোপুটি করে ছুটল 2 বোন, একরকম রকেট বেগে ঝাঁপিয়ে পড়ল বাবার প্রশস্ত আর পৃথিবীর সবচেয়ে নিরাপদ বক্ষপটে। 7:30টার দিকে বাড়িতে তৈরি হওয়ার তোড়জোড় লাগলো। ভরপুর সাজলো আরিশা, পুরোটার সময় হেল্পিং হ্যান্ডের দায়িত্ব ছিল সে যদি। এরপর তৈরি হলো নিজেও। কোনো রকম উপায় না পেয়ে অনেক ধমকাধমকি শেষে অপরিচিতদের পাঠানো পোশাকটাই জড়াতে হলো শরীরে। কিন্তু এত ভারী যে হাঁটা চলা হিমশিম খাচ্ছিল সে যদি। মনে হচ্ছে একটা গোটা পর্বশৃঙ্গ বেঁধে দিয়েছে ওর সঙ্গে, তার উপরও হিল জুতো। ব্যাস, আজকে ও দফারফা হতে বাকি নেই। এখন কোনোভাবে যদি মেহমানদের সামনে উল্টে পড়ে তবেই 16 কলা পূর্ণ হবে। সে যদি সবার শেষে গিয়ে গাড়িতে উঠল। দেরি করা আমিরের কিছু বলেনি, তিনি এমনিতেও 2 মেয়েকে বকেন না, কিন্তু
স্বভাবই 2-4টা কথা শুনিয়েছেন মুনারা, তবে অন্যরা তখন সেজুতির প্রশংসা পঞ্চমুখ। তার দূর সম্পর্কে খালা বারবার পা থেকে মাথা অবধি মাপ নিচ্ছিলেন। প্রায় প্রত্যেকেই বাহবা জানালো সাজগোজের। সেজুতি বিনিময়ে হাসল, সাথে শ্বাস ফেলল সহনীয়। সুন্দর লাগছে তাকে, ওর মাথা ব্যথা নেই। সে ভীষণ রকমের চিন্তিত। এই ভারী জামা আর এই উঁচু হিল আজও সম্মান রাখলে হয়। ওদের যাওয়ার জন্য মোট 3টি গাড়ি বুকিং ছিল, সাথে অব্র পাঠানো গাড়ি নিয়ে মোট 4টি। আরিশা সেজুতি আর একজন আত্মীয় বসলো সেথায়। বাকি গাড়িতে অন্যরা। টানা 40 মিনিট মাথা রুদ্রদের বাড়ির সামনে গাড়ি থামে। গেটে লাগানো এক একটা চমকপ্রদ লাইটের আলোতে চোখ ঝলসে যাওয়ার উপক্রম। এক কথা মস্তিষ্ক ধা দিয়ে উঠল সকলে। আত্মীয় স্বজন হাঁ করে চেয়ে রইল বাড়ির দিকে। এত বড় বাড়ি, আবার এত সাজসজ্জা, যেন গোটাটা প্রাসাদ তুল্য লাগছে। সে যদি নিজেও 2 চোখ ভর্তি বিস্ময় সমেত চেয়ে। এদিকে আরিশা গাড়িতে বসেই মাথা নুয়ে উকি মারছে এদিক সেদিক, অব্রকে খুঁজছেও। ওদের সামনে গাড়িটা আমিরদের ছিল। তারা নামতেই রুদ্র মামা আনিসুল হক একে অপরের সঙ্গে করমোদন সারলেন। সে যদি এই এতক্ষণে দেখতে পেল রুদ্রকে। ছাই রঙের স্যুট কোট পরেছে সে, ভিতরে কালো শার্ট বেরিয়ে আছে স্পষ্ট, গোছানো চুল, খোঁচা দাড়ি আর একটা ফর্সা মুখমণ্ডলের সঙ্গে তার বেশভূষা নজর পড়ার মতোই। সেজুতির কাছে মনে হচ্ছিল রুদ্রকে ঠিক আমসত্তার মতো লাগছে। লোকটা দেখতে মারাত্মক, অথচ ব্যবহার বিশ্রী। অব্র নীল শরানি পড়েছে। শ্বশুরদের সঙ্গে কথা বললেও ওর চোখ ক্রমেই টান নিচ্ছে নিজের গাড়ির দিকে। তখন দুপাশ থেকে আরিশা সেজুতি নামল। ইনস্ট্রাকশন অনুযায়ী কন দেখতে ফুলের পাপড়ি ছেটানো শুরু হয়। অব্র মুহূর্তে এগিয়ে এলো কাছে। দুজনকে একবার করে দেখে হৃষ্টচিত্রে বলল, আরে বাহ, আজ কাকে ছেড়ে কাকে আন্টি পরাবো? দুজনকে দেখেই তো হার্ট মিস করছি। আর এসব পাল্টা দুষ্টুমি করে বলল, আপাতত আমাকে পরিও, সে যদি তোর সাথে ফ্রি থাকবে। অব্র মাথা দোলায়। সে যদি মুচকি হাসলো, সেই সাথে একবার চোরা চোখে চাইল রুদ্রর দিকে। সেই তখন গুরুজনদের আপ্যায়নে ব্যস্ত। বরাবরের মতো তুখোর অ্যাটিটিউড রইল, সেও মেজাজি জলদ গম্ভীর ভঙ্গিটা নেই। সে যদি চেয়ে থাকে, পিঁপড় ঠোঁট নেড়ে নেড়ে কথা বলছে রুদ্র, সঙ্গে ছোট ছোট হচ্ছে ইগলের ন্যায় চক্ষু যুগল। অধরকোণায় একটু হাসি দেখা না থাকলেও সেজুতির মুগ্ধতায় আকাশ ছোঁয়াচ। এই ছেলেটা এত সুন্দর কেন? তোহার মতো আজকাল ওর বেশি চোখে লাগছে যে, মনে হচ্ছে তোহাই ঠিক। রুদ্রের রূপের বর্ণনা দিয়ে একটা আস্ত উপন্যাস লেখা যাবে। পুরুষ মানুষ এত চমৎকার দেখতে হলে কি বলে? মেয়েদের মতো রূপসী? সঠিকতা সে যদি জানে না, শুধু জানে এই মুহূর্তে রুদ্রকে খুঁটে খুঁটে দেখার প্রখর প্রবণতা ছুটছে মাথায়। আচমকা রুদ্র চাইল ওর দিক। দৃষ্টি বানে নড়ে চড়ে উঠল সে যদি উদাস দেহ, বিভোর আঁখি। তৎপর চোখ নামিয়ে নিল সে। পরক্ষণে আর চোখে চাইল ফের। রুদ্র চেয়েছিল গতিহীন দুটো বাদামি নয়ন মণির সঙ্গে চোখাচোখি হলো সেকেন্ডে। কি আছে এই চাউনিতে? সে যদি সমস্ত গা শিরশির করে উঠে। সজারুর ন্যায় দাঁড়িয়ে পড়ে সমগ্র লোমকোষ, ঢোক গিলল আরেক দিক ফিরে। উনি একইভাবে কি দেখছেন? অব্র তাগাদা কণ্ঠ শোনা যায়, সবাইকে ভিতরে নিয়ে যাচ্ছে সে। ওই আওয়াজে রুদ্র কেমন নড়ে উঠে, যেন হুঁশে ফিরল মাত্র। এরপর তড়িত বেগে ঠিকঠাক হয়ে হেঁটে গেল সামনে। সকলে সঙ্গে পা মিলিয়ে সে যদিও ভিতরে চলল। বাড়ির আঙিনায় এসে মনে পড়ল সেই প্রথম দিনের কথা, যেদিন প্রথম দেখেছিল রুদ্রকে। সেই স্মৃতি, সেই সময়, সেই বিতর্কের হাস্যকর বিষয়বস্তু। সে যদি ঠোঁট নেড়ে হাসে, তখন আরেকবার দৃষ্টি ঠিক রুদ্রতে গিয়ে সামনে হেঁটেই বারংবার পিছনে ঘুরছে সে। ক্ষণে ক্ষণে দেখছে ওকে। সে যদি অমনি মিউরে এলো অস্বস্তি, একটু লজ্জার জড়সড় দেহ, চুল গুজল কানের পিঠে। বাড়ির ভিতরে প্রথমবার পা রাখলো সে যদি। ঢুকতেই চোখ ছানা বড়া। এত বড় বাড়ি, বাপরে বাপ!
আর মাত্র দুজন থাকে এখানে। আরিশাও আজ প্রথম আসছে এখানে, সেও ঘুরে চলে গিয়েছে। এই বাড়ির বউ হবেও ভাবতেই মোছা যাচ্ছে মনে মনে। ওদের আত্মীয় স্বজনদের ফিসফিসে গুঞ্জন শুরু হলো অমনি। পুরো ব্যাপারটায় মোটামুটি সকলেই ভিমড়ি খেয়েছে। কোন বাড়ির মেয়ে কোথায় এসে পড়েছে, এসবই হয়তো মুখ্য বিষয় আলোচনার। রুদ্র তার পরিবারের চেনা জানা যত লোক আছে সবার সঙ্গে আমিরদের আলাপ করিয়ে দিচ্ছে। আরিশাকে দেখে তারা সকলেই মুগ্ধ। সে যদি গিয়ে ফোমের সোফায় বসলো, পাশে এসে বসে পড়ল তার মামি দুজন। সে যদি ঘুম পাচ্ছিল, বিয়ের হই হুল্লেও ভালো ঘুম হয়নি গতকাল, সাথে সাউন্ড সিস্টেম ঠান্ডা, ইংলিশ মিউজিক। সে ঘন ঘন হাই তুলছে, শেষমেশ মাথায় এলিয়ে দিল সোফার পিছনে। কিছুক্ষণ পর একজন সার্ভিং বয় ট্রেতে করে জুস নিয়ে আসে, সকল মেহমানদের হাতে হাতে তুলে দেয়। সে যদি গ্লাসের বদলে বাড়িয়ে ধরল একটা ওয়ান টাইপ কাপ। মেয়েটা খেয়াল করেনি, অলস ভঙ্গিতে হাতে ধরল শুধু। জুস নয়, এখন তার মস্তিষ্ক এক কাপ চায়ের জন্য নিষ্পিস করছে। কফি হলে তো কথাই নেই, কিন্তু এখানে কফি কোথায় পাবে? বাড়ি থেকে খেয়ে এলে ভালো হতো। এখন এমন গা ভাঙা ভাব নিয়ে বোনের বিয়ে এনজয় করবে কী করে? সে যদি লম্বা শ্বাস টানে, হঠাৎ টনক পড়ল মাথায়। ওয়ান টাইম কফির উষ্ণতা পৌঁছালো স্নায়ুতে, চমকে চাইল। স্ট্রং কফির মধ্যে থেকে ধোঁয়া উঠছে, ফুরফুরে হাওয়া মিশে যাচ্ছে ক্রমশ। সে যদি চোখ ঝাপটালো প্রথমে, বাকিদের হাতের দিক দেখল, সবাই হাতে গ্লাস ঠান্ডা জুস। তাহলে ওটা কফি হয়ে গেল কি করে? ওটা কি ম্যাজিক হচ্ছে নাকি ইয়ার কি? সে যদি মার্বেল সাইজ চোখগুলো তখনও কাপের দিক তাকিয়ে বিষয়টা লক্ষ্য করলেন। আফিয়া জিজ্ঞেস করলেন, কিরে সে যদি, আমাদের জুস দিলেও তোকে কফি তুই চেয়েছিস? কখন চাইলি? সে যদি চেহারায় বিভ্রম, নিজেই তো জানে না উত্তর কি দেবে। আফিয়ার প্রশ্নে পাশে বসা সকলে চাইল। এতগুলো শতব্যস্ত চাউনিতে অস্বস্তিতে পড়ে গেল মেয়েটা। কি থেকে কি বলবে? আফিয়া দোষ বের করবে আবার, তাই হেসে মিথ্যে বলেও ঘুম পাচ্ছিল ফুফি। এখানে আসার আগে বলে এসেছিলাম একজন সার্ভিং বয়কে। আফিয়া মেনে নিলেন, না মানার মতো অস্বাভাবিক ব্যাপার তো নয়। মাথা দুলিয়ে বলল ও। এরপর মন দিলেন গল্পে। সে যদি হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে ওর, কফিটা পাঠালো কে? তখনই ফোনে মেসেজ আসা টুং করে শব্দ হলো। হাতেই ছিল ফোন। ইনবক্স খুলতেই দেখল সে অপরিচিত খুদে বার্তা লিখেছেন। প্রথমে অপছন্দ, এখন পছন্দ ভীষণ। ড্রেসটা আপনাকে মানাবে জানতাম, কিন্তু কারো চোখে আটকে দেওয়ার মতো সুন্দর লাগবে ভাবিনি। আজ প্রমাণ হলো, আপনার পছন্দ ভালো হলে আমার পছন্দ তার চাইতে 10 গুণ বেস্ট। সে যদি হোঁচট খেলো, থমকালো, এত চাইলো চারপাশে। ও যে এই পোশাকটা পরে আছে, এই লোক কী করে জানলেন? সে কি ওকে ফলো করে এখানে এসে গিয়েছেন নাকি? কিন্তু আশেপাশে গিজগিজে পুরুষের ভিড় দেখতে চেনা মুখ খুঁজে পাওয়া মুশকিল, সেখানে অচেনা না দেখা লোকটাকে পাওয়া অসম্ভব বটে। সে যদি ব্যর্থ হয়, কফিতে চুমুক দেওয়ায় হতাশায়, কে এই লোক? এত পুঙ্খানুপুঙ্খ নজর কিভাবে রাখছে? অতীত এই চিন্তার ভারে সে যদি ঘুম আর আলসেমি পালালো। উল্টো ততস্থ হলো মস্তক যখন বুঝলো লোকটাকে খোঁজা মানে পশুশ্রম ব্যতীত কিছুই না। তখন সামলালো নিজেকে। সে দেখা দিতে চায় না, তার দেখা জোর করে পাওয়া কি দরকার? বড় মন আর চোখ যাকে দেখতে ব্যাকুল আজকাল, সে কই? সে যদি ফের চারপাশে নজর বোলায়, নীরবে খুঁজে বেড়ায় রুদ্রকে, কিন্তু কেন? সেই উত্তর আজকাল অজ্ঞাত। হঠাৎ স্টেজে বসা আরিশার দিকে চোখ পড়ল, হাত বাড়িয়ে ওকে ডাকছিল এত সময়। সে যদি এঁঠো কাপ বিনে ফেলে এগুলো সেদিকে, মাথায় তখন পুরানো দুশ্চিন্তা উদ্ভাবন। এত মানুষের মধ্যেই পড়ে টরে গেলে সর্বনাশ। লোকজন ঠেলে ঠুলে স্টেজে পৌঁছানোর যেন যুদ্ধ সমপদক্ষেপ। সে যদি গা
চেপে গুটিয়ে এগোচ্ছিল যাতে কোনো পুরুষের গায়ে স্পর্শ না লাগে। এতেও যেন বাঁধল বিপদ। লম্বা গাউনের এক মাথা হিলে স্তম্ভে বাজল। বেকায়দায় পা উল্টে পড়তে ধরলেই কেউ একজন সচেতন হস্তে ধরে ফেলল তৎক্ষণাৎ। মুখ থুবড়ে পড়তে পড়তেও বাঁচল সেজতি, তবে ভয় পেয়েছে। খড়কুটোর ন্যায় আঁকড়ে ধরেছে সেই আগন্তুকের বাহু। কৃতজ্ঞ চোখ তুলে চাইল রুদ্রকে দেখে, তৎপর সোজা হয়ে দাঁড়ালো। অবিলম্বে বাহু ছিঁড়ে দূরে সরিয়ে এলো। মিহিকণ্ঠে জানালো ধন্যবাদ। রুদ্র ভালো মন্দ কিচ্ছু বলে না, একেবারে অবজ্ঞা দেখিয়ে অন্যদিকে হেঁটে গেল। সে যদি হতকম্প হলো বিষয়টা, কুঁচকে ফেলল চিকন কপাল। ধন্যবাদের পরিবর্তে এত ভাব বিড়বিড় করল অভদ্র লোক একটা। আরিশার কাছে আসতেই সে ফিসফিস করে বলল, আমার পাশে একটু বস না, খুব নার্ভাস লাগছে। সে যদি বলল, এখানে কিভাবে বসবো? এখানে তো শুধু তোদের বসার ব্যবস্থা করেছে, আর এমনি এমনি স্টেজে বসে থাকলে গেস্টটা কি ভাববে? একটু কষ্টকর। অপ্র ভাইয়ার আছে তো, ওনাকে দেখছিস কি সুন্দর দাঁত কেলিয়ে হেসে ছবি তুলছে, তুইও চেষ্টা কর, পারবি। আরিশা অনিশ্চিত কণ্ঠে বলো, পারবো তো? সে যদি কণ্ঠে ধীর, অবশ্যই। আরিশা মেনে নেয়। সে যদি শুধালো, আমি চাই, তাহলে? সে মাথা ঝাঁকিয়ে বলো, যা। ও হ্যাঁ, আমার মেকআপ ঠিক আছে? সে যদি হেসে বলো, সব ঠিক আছে। আচ্ছা। সে যদি নেমে এসে ওয়াশরুম খুঁজল, এখানে এলো আজ, ওটা কোন দিকে কে জানে। আন্দাজ করে এক পা এগোতেই আচমকা রুদ্রর সামনে এসে দাঁড়ালো। সে যদি ভীত হয়ে কেঁপে উঠল, থামল পাটা, বুকে থুতু ছিটিয়ে চাইল আবার। রুদ্র তখন তার অপদমস্তক দেখছে, চোখের দৃষ্টি পরীক্ষকের ন্যায়। তারপর ভুরু কুঁচকে বলল, কি চাই? সে যদি কাচুমাচু ভঙ্গিতে দুদিকে মাথা নড়ল, বোঝালো কিছু না। রুদ্র চোখ দেখে ইশারা করল, সাথে বলল, ওয়াশরুম এদিকে। চলে গেল ফের। অথচ ভ্যাকা চাকা খেয়ে যেয়ে থাকলো সে যদি। সে তো কিছুই বলেনি, জিজ্ঞেসও করেনি। তাহলে উনি বুঝলেন কিভাবে? সে যদি ওড়নাটা ঠিকঠাক করতেই হাঁটছিল, পরপর দুহাতে মুঠো, গাউন দুপাশে, তখনকার মতো কোনোভাবে আবার পরে নিলে সবসময় কি আর রুদ্র বাঁচাবে? অনুষ্ঠানের মূল জায়গায় আসার পথে আক্রোশাত হাতে হাঁচকার টান বসালো কেউ একজন। পিলে চমকে উঠল সে যদি। বাড়ি ভর্তি ছেলে পেলে, ভয়ে রুহু শুকিয়েছে। চলে এলো একদিক। আগন্তুক দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করল ওকে। পিঠের সাথে ইটের স্পর্শে সে যদি আটকে চায় সম্মুখে। এইভাবে অপ্রত্যাশিত রুদ্রকে দেখে বিমূঢ় হয়ে আসে। চোখ বড় বড় করে বলো, আপনি? রুদ্র কাত উচালো, তো এভাবে আনলেন কেন? ভয় পেয়েছি আমি। রুদ্র ভুরু নাচালো, তাহলে কিভাবে আনবো? সে যদি মিয়ে নিজের বাহুর দিকে চাইল। রুদ্র দুহাত ঢিলে করল সহসা। সে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই শক্ত করে ধরল আবার। সে যদি আটকে চাইল মুখের দিক। রুদ্র সুচাল নেত্রে বলল, আপনাকে না লিপস্টিক পরতে নিষেধ করেছিলাম? সে যদি প্রথমে বোঝেনি, পরবার পার্টির কথা মনে পড়তেই গুটিয়ে এলো। আমতা আমতা করে বলো, ইয়ে, আজ তো অনুষ্ঠান, এই পোশাকের সাথে একটু না সাজলে খারাপ লাগবে। আপনি কি ভাবছেন এখন আপনাকে সুন্দর লাগছে? সে যদি অনিশ্চিত গলায় শুধালো, কেন লাগছে না? রুদ্র মুখে ওপর জবাব দেয় না। সে যদি চেহারা সংকীর্ণ করে ফেলল, মিনমিনিয়ে বলল, কিন্তু সবাই তো বলছে সুন্দর লাগছে। ভুল বলছে সবাই, আমি বলছি আপনাকে একদম ভালো লাগছে না। সে যদি আহত হয়, যাকে বলে হৃদয় চুরমার করার মতো ক্ষত। সারাটা সময় বাড়ির রাস্তা থেকে এত এত মানুষ প্রশংসা এক লহমা ফিকে হয় তার নিকট। রুদ্রের মুখে এই একটু নেতিবাচক বিশ্লেষণে যেন উবে যায় সব। কি আশা করছিল রুদ্র প্রশংসা করবে? মুগ্ধ চোখ মুখ মন্ত্রের ন্যায় আওড়াবে, ইউ আর লুকিং সো বিউটিফুল। জগতে ঘটবে তা, না ঘটলেই বা কেনই বা ও আশা করবে এরকম? লোকটাকেই বা হয় ওর।
সে যদি ধ্যান কাটল রুদ্রর স্থূল আওয়াজে। আপনাকে সেদিন সত্য দিয়েছিলাম আমি, ভবিষ্যতে লিপস্টিক পরা বন্ধ। তাও আপনি বললেন। এর ফল ঠিক কী হতে পারে জানেন? ভিলেনের ন্যায় ভুরু উচালো সে যদি শুষ্ক চেহারা জানালো, আজকের দিনটাই তো এমন করছেন কেন? রুদ্র উঁচু মস্তিষ্ক নিচু হলো হঠাৎ। দীর্ঘ দেহখানি এগিয়ে বলল, কেন বলছি সেটা যদি বুঝতেন তবে আপনাকে মাথা মোটা বলা প্রয়োজন পড়তো না। এতক্ষণে শান্ত সে যদি মুহূর্তে জ্বলে উঠল, আমি মাথা মোটা নই, আর মেয়েলি ব্যাপার স্যাপারে এত নাক গলানো ভালো নয়। লিপস্টিক পরা মেয়েদের অধিকার, বুঝেছেন? রুদ্র পুরোপুরি শীতল চাউনিতে ওর মুখখানা দেখল, দুর্বোধ্য সেই দৃষ্টি। তারপর ওকে বিস্ময় ছিটকে ফেলে অদ্ভুত এক কাণ্ড করে বসল সে। বুড়ো আঙ্গুলের ঠোঁটের সমস্ত লিপস্টিক মুছে দিতে সে যদি থমকে যায়, অল্প স্পর্শে ঝাঁকুনি ওঠে শরীরে। চাইলে হতবুদ্ধি হয়ে রুদ্র ঠিক চোখের দিকে চেয়ে বলল, লিপস্টিক পরে সর্বনাশ ডেকে আনার মতো অধিকারী কি দরকার? সে যদি খালি ঠোঁটে থাকুন আপনার জন্য ভালো। আর সে যদি মুহূর্ত আওড়ালো, এটা কি করলেন যেটা করা উচিত? আপনি সবসময় বাড়াবাড়ি করেন। বস স্যার বয়সের বড় হলেও কিন্তু কিছু বলে না। না হলে রুদ্র গা ঝাড়া ভঙ্গি শোধালো, না হলে সে যদি নিভে গেল। চোটপাট গিলে বললেও কিছু না। রুদ্র সরে যায়, দূরত্ব নিয়ে দাঁড়ায়। যেতে নিয়েও ফিরে চেয়ে বলে, আপনি অধিকারের কথা বলবেন না। আমি বলছি শুনুন, যেই দিন অধিকার হবে সব কিছু, সেই দিন লিপস্টিক পরবেন। যত ইচ্ছে ঠোঁট রাঙিয়ে সামনে আসবেন আমার, কিন্তু তার আগে ভুলেও না। সে যদি কিছুই বুঝল না। বোকা বোকা চাউনি দেখে রুদ্র বিড় করল, মাথা মোটা। সাউন্ড সিস্টেমে প্রথম হিন্দি গান বাজছে। সে যদি একটু দূরে সোফায় বসে পা নাড়ছে, গাইছে ঠোঁট মিলিয়ে। স্টেজে তখন ছবি তোলার সমাগম। উষ্ট্রে পড়ছে পরিজনদের ভিড়। বরপক্ষ কনেপক্ষ মিলিয়ে অন্তত 400 মানুষ এখানে। অবশ্যই মেয়েপক্ষ 100 জন হবে কিনা সন্দেহ। লোকজন সব রুদ্রদের পক্ষ হতেই। ওদের সঙ্গে সে যাদের পরিচয় করিয়েছিল আর অফিসের কয়েকজন বাদে সে যদি কাউকেই চেনে না। যেখানে রুদ্র এত প্রতাপশালী ব্যবসায়ী, সেখানে তার সব পরিচিতদের এর মতো সাধারণ মেয়ে চিনবে বা কী করে? সে যদি খুব মন দিয়ে লোকজন দেখছিল, মাথায় আজগুবি চিন্তা হুড়োহুড়ি। এই এত মানুষ এখানে, এদের এক একজনকে এক এক প্লেট খাবার দিতে কত টাকা লাগবে? নিশ্চয়ই অনেক। রুদ্র তো ওইটুকু একটা ছেলে, এত টাকা কোথায় পাবেও? ঠিক কতগুলো গার্মেন্টসের মালিক হলে এত বড়লোক হওয়া যায়? সে যদি আশপাশ দেখার মধ্যে নজর পড়ল আশফিয়ার দিকে, অমনি নড়েচড়ে গুছিয়ে বসল সে। এই ভদ্রমহিলাকে বিশ্বাস নেই, কোত্থেকে কি খুঁত ধরবে কে জানে। সেই ভয়তেই স্টেজ পাড়ায়নি এত সময়, চুপচাপ এখানে বসে আছে। এদিকে ওর অল্প স্বল্প গা গুলাচ্ছে, খুটখুট করছে কেমন। আরিশার বুদ্ধিতে এই বস্তাটা পরা একদমই উচিত হয়নি। ওইদিকে ওদের ফটোশ্যুট শেষ হওয়ার নাম নেই, এখনও খাওয়া বাকি, আন্টি বদল বাকি। এত দেরি করলে বাড়ি ফিরবে কখন? সেই সময় পিছনে কেউ হতে একজন খুটখুট করে কাশল, বলল কণ্ঠে ডাকলো, হ্যালো মিস। ঘুরে চাইল সে যদি। ছেলেটা হেসে জানালো, আমি আসিফ, অপ্র ভাইয়ের কাজিন। সে যদি ভুরু কুচকে বলল, তো? ঠোঁটের হাসিটা দপ দপ করে নিভে গেল ছেলেটি। মিনমিন করে বলল, না মানে পরিচিত হতে এলাম। আপনি তো ভাবির ছোট বোন। কি নাম আপনার? সে যদি কথা বাড়াতে অনিচ্ছুক, তারপরও আসিফা ভয় আড়ষ্ট। এমনিতে আবার মেজাজ ঠিক নেই। কোনো রকম জবাব দিল সে যদি। সুন্দর নাম। আচ্ছা আমি কি এখানে বসতে পারি? সোফার খালি জায়গা দেখা হলো আসিফ। সে যদি মুখের উপর বলল, এখানে কেন বসবেন? চারপাশে টেবিল চেয়ারের তো অভাব পড়েনি ভাইয়া, আপনি না হয় অন্য কোথাও গিয়ে বসুন। আসিফের মুখ কালো হয়ে আসে। ব্যর্থ চোখে পিছনে চাইল, দৃষ্টি অনুসরণ করে সে যদি তাকালো, কতগুলো জোয়ান ছেলে দাঁড়িয়ে সেখানে। একই বয়সী হবে হয়তো। যা বোঝার মুহূর্তে বুঝলো, নিশ্চয়ই সব কটা বাজি লাগিয়েছে। ওর পাশে বসার খারাপ মেজাজ নিদারুণ চটল এবার।
সভ্যতা ভুলে খ্যাত করে বলো, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যেতে বললাম না? আসিফ তাকালো। সে সত্যি বাজি ধরে এসেছে। কনের একমাত্র বোন, ওদের বেআইন সম্পর্কে ভাই বন্ধুরা মিলে তার কাছে বসার এই চমৎকার ফন্দিশে এঁটেছে। এখন বসতে না পারলে ইজ্জতের রফা দফা হবে না। তাই জেদ দেখিয়ে বলো, আমি এখানে বসবো। সে যদি তাজ্জব হলো। আচ্ছা পাজি ছেলে তো। দাঁত কিটমিট করলো প্রথমে, পরপর মাথা ঠান্ডা করে হেসে বলে, ঠিক আছে বসুন। আমি বরং এই বাড়ির মালিক রুদ্ররসা চৌধুরীকে ডেকে আনছি, উনি নিজেই আপনাকে বসাবেন না হয়। আসিফ চক্ষু প্রকট করলো অমনি। রুদ্রকে বলার মানে তো সে যদি উঠতে গেলেই ধরফর করে বলল, এই না না, তার দরকার নেই আপু, বসবো না আমি, আপনি বসুন। সে গেল না, যেন পালালো। সে যদি হেসে ফেলো তা দেখে। রুদ্ররাম নিলে কাজ হবে জানতো। এতটা হবে বোঝেনি। লোকটা কি বাঘ না ভাল্লুক? এত ভয় পাওয়ার কি হলো? না, একমাত্র ওই সাহসী এখানে, যে রুদ্রকে এক ফোঁটা ভয় পায় না। পর মুহূর্তে নিজে গুটিয়ে এলো নিজের চিন্তায়। আসলে সে ভয় পায় রুদ্রকে। রাগে বোম হওয়া লাল চেহারা, ফোলা নাক, কর্কশ কণ্ঠে এসবও রুহু উড়ে যায় মাঝে মধ্যে। শুধু ভান করে শক্ত থাকার, কিন্তু ওর ভেতরটার হাঁটু দুটো জানে কি সাংঘাতিক লেভেলের। উনি ওঠে ওখানে। সে যদি ভাবনার মধ্যেই কেউ পাশে ধপ করে বসলো, সেই ভাবলো আসিফ হবে, হয়তো আবার এসেছে। রেগে মেগে পাশে ফেলে মেরুদণ্ড সোজা হয়ে গেল তৎক্ষণাৎ। আসিফ না ছাই, এ তো স্বয়ং রাক্ষসের রাজা, মহারাজা অভদ্র রুদ্ররোশন চৌধুরী। পায়ের উপর পা তুলে বসেছে সে। সে যদি হাতলের সঙ্গে সেটে গেল আরও। ক্রমে ভুগলো ভীষণ। রুদ্র হঠাৎ এত জায়গা রেখে ওর পাশে বসেছে কেন? এটা তো কোনো শুভ্র লক্ষণ নয়। নির্ঘাতকে জব্দ করার কোনো পায়তারা করছে মনে মনে। সে যদি সোজা বসে থেকে ওরা চোখে দেখল রুদ্র ফোন মেলে বসেছে, মনোযোগ পেতে গলা খাকারি দিল সে যদি। কিন্তু রুদ্র তাকালো না। চেহারা ভাব এমন, পাশে আস্ত জলযন্ত্র মেয়েটি দেখছেন না সে। সে যদি পাত্তা না পেয়ে নাক ফোলালো, আপনি এখানে কি করছেন? রুদ্র এবারও ফিরে দেখলো না ওকে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো সে যদি। এত ভাব আমদানি হয় কোত্থেকে? এভাবে চুপ থেকে না উত্তরে না গিয়ে কি বোঝালেন উনি? পাত্তা দেয় না ওকে, গোনায় ধরে না, তা তো হবে না। সে যদি গলার স্বর উঁচু করে বলেন, শুনতে পারছেন না আপনি? এই যে কিছু বলছি আমি। রুদ্র বিরক্ত ভঙ্গিতে চাইল। কি সমস্যা? সে যদি মৃদু যেতে বলল, কি সমস্যা মানে? আপনাকে যে অনেকক্ষণ ধরে আমি ডাকলাম, আপনি উত্তর দিলেন না কেন? আপনি কি বোবা?